আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। গতকাল আমাদের ওরিয়েন্টেশন হয়ে গিয়েছিল। তখন আমরা আমাদের কোর্স সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম যে এই কোর্সে আমরা কি কি বিষয় শিখব। সেই অনুযায়ী আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যা শিখব সেই বিষয়ে আমাদের আলোচনা হবে। শুরুতে বলেছিলাম আমাদের পড়াগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, সেখান থেকে আমরা দেখব। আজকে আমাদের প্রথম ক্লাসে প্রথমে আমরা শিখব ভূমি জরিপ শিখার গুরুত্ব। আমরা ভূমি জরিপ কেন শিখব? এই জন্যই শিখব যে ভূমির সম্পর্কটা বা এই যে উত্তরাধিকার, যে কোরআনে কারিমে বর্ণিত আছে উত্তরাধিকারের বিধান সম্পর্কে। কোরআনে কারিমে তিনটা আয়াতের মাধ্যমে উত্তরাধিকারের পুরা নীতিমালা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্না নিসফুল ইলমি। তোমরা এলেম শিক্ষা, এলমে ফারায়েজ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, কারণ এটা এলেমের অর্ধেক। এই এলেমের অর্ধেক কি হিসেবে? এটা আমরা যারা সিরাজি পড়েছি পড়ি, আমরা ওখানে ব্যাখ্যা পাই যে মানুষের দুইটা অবস্থা, একটা জীবিত থাকাকালীন অবস্থা, একটা মৃত্যুর পরের অবস্থা। এই দুইটা অবস্থা দিকে লক্ষ্য করে দুই ভাগ করা হয়েছে, নিসফুল ইলম বলা হয়েছে। অর্থাৎ মানুষের অন্যান্য আবাদত গুলো হায়াতের সাথে সম্পৃক্ত, আর মিরাজ সংক্রান্ত যে আলোচনা, মিরাজের বিষয়টা মৃত্যুর সাথে সম্পর্ক। মানুষ মৃত্যুবরণ করলেই মিরাজ জারি হয়, বা আরো বিভিন্ন ব্যাখ্যা আছে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি বলেছিলাম যে আমরা তো এলমে ফারায়েজ অনুযায়ী আমরা বলি যে অমুকে এত শতাংশ জমি পাবে, এত অংশ জমি পাবে। সেটা সরেজমিনে কত ফুট হবে, কত ফুট বাই কত ফুট, সেটা তো আমরা জানি না। সেটা জানার জন্য আমাদের এই ক্লাস। আমাদের ক্লাস, প্রতিদিন আমরা ক্লাস করতে থাকবো। আমাদের সামনে নতুন নতুন বিষয় উন্মোচিত হতে থাকবে, নতুন নতুন বিষয় আমরা জানতে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জানা দরকার এই জন্য যেন আমরা অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ না করি। অজানায়, অজ্ঞাতে, অজ্ঞাত সারে যেন কারো মাল আমরা ভক্ষণ না করি। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করিও না। এখন যদি আমাদের জানা থাকে, মাপজোপ জানা থাকে, তাহলে তো আমরা কি কারো সম্পদ অন্যায়ভাবে আমরা ভক্ষণ করব না। একটা তো জুলমান জুলমান তো করবো না, ওই একটা অজ্ঞাত সারে সেটাও করব না। সেটা কেন? যদি আমরা কিভাবে, সেটা যদি আমাদের জানা থাকে মাপজোপ, তাহলে আমারটা যদি বুঝ হয়ে যায়, বাস, অন্যেরটা আমার কোনো দাবি নেই। এরপর আলোচনা হলো আমিনের সংজ্ঞা। আমিন কাকে বলে? যে আমরা যে মাপজোপ শিখবো, জমি জমার মাপ, যারা এই কাজ করে, জমি জমার মাপজোপ নিয়ে কাজ করে, তাদেরকে আমিন বলা হয়। আমিন এটা একটা আরবি শব্দ, অর্থাৎ বিশ্বাসী, হ্যাঁ, আমানতদার বা সত্য রক্ষক। আমিন যেহেতু আমানতদারিতার সাথে জায়গা জমির মাপজোপ করে, তার মধ্যে যে একটা কি আমানতদারিতা থাকে, এই জায়গা জমির মাপজোপ করে, এই জন্য তাকে কি বলা হয়? আমিন বলা হয়। ইংরেজিতে বলে সার্ভেয়ার। এই সার্ভেয়ার মানে হলো জরিপকারী, যে জরিপ করে। তো সার্ভেয়ার আর আমিন শব্দের মধ্যে অনেক ডিফারেন্স আছে। সার্ভেয়ার মানে শুধু জরিপকারী, যে কেউ জরিপ করে সেই সার্ভেয়ার, জমি জরিপ করুক। আর আমিন মানে আমানতদার, শুধু জরিপ করলেই হবে না, আমানতদার জরিপ করতে হবে। এই জন্য এটার নাম হলো আমিন, আরবি শব্দ। জরিপ বিজ্ঞানের সংজ্ঞা। যে কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ, আয়তন ও অবস্থান নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ অঙ্কন করা যায়, তাকে জরিপ বিজ্ঞান বলে। একটা কলা কৌশল বা একটা বিদ্যা, যে একটা শাস্ত্র, এর মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে, জমিনের উপরে অবস্থিত বিভিন্ন বস্তু, যে কোনো বস্তু হইতে পারে, বা স্থানের প্রকৃত পরিমাণ কতটুকু, আয়তন কতটুকু, অবস্থান কোথায় আছে, এগুলো আনুপাতিক হারে হোক
সংকোচন করে হোক অথবা বিয়োজন করে হোক, নকশা অঙ্কন করা হয় যে শাস্ত্রের মাধ্যমে, সেটাই হলো জরিপ বিজ্ঞান। জরিপ বিজ্ঞানের একটা ব্যাপক শব্দ, সব কিছুর ক্ষেত্রে জরিপ হইতে পারে, এই জন্য এটা আম শব্দ, হ্যাঁ। আর হলো ভূমি জরিপ, অর্থাৎ এটা খাস শব্দ, এটা কি খাস, অর্থাৎ সেখানে ভূমি নিয়ে আলোচনা হবে। তো যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায় তাকে ভূমি জরিপ বলে। অর্থাৎ আগেরটার মধ্যে প্রায় সংজ্ঞাটা, কিন্তু এখানে ভূমি নিয়ে আলোচনা, ঠিক আছে। ভূমির প্রকৃত আয়তন, ভূমিটা কোথায় আছে, অবস্থান কি, পরিমাপ কতটুকু, এগুলো নিয়ে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায় তাকে ভূমি জরিপ বলে। তো এখন এই ভূমি জরিপ করা বা ভূমির মাপজোপ করা, এটার প্রয়োজনীয়তা কেন, কেন করতে হবে? এটা রাষ্ট্র করে থাকে ভূমি জরিপ, এটা কে করে? রাষ্ট্র করে। তো রাষ্ট্রের যে কোনো কাজ করে তিনটা ফায়দা, রাষ্ট্র ফায়দার দিকে লক্ষ্য করে কাজ করে। এটা হলো রাষ্ট্রীয় কল্যাণ, আর এটা হলো জনকল্যাণ, জনগণের কল্যাণ, আর এটা হলো রাষ্ট্র ও জনগণ উভয়ের কল্যাণ। অর্থাৎ রাষ্ট্র নিজের ফায়দার জন্য কাজ করে, অথবা রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য কাজ করে, অথবা দনোজনের কল্যাণের জন্য কাজ করে। তো এই ভূমি জরিপের যে কাজটা, ভূমি জরিপ করা, এটা এমন একটা কাজ, এটা দনোজনের ফায়দা, রাষ্ট্রেরও কল্যাণ, জনগণেরও কল্যাণ। ভূমি জরিপের মধ্যে মূলত রাষ্ট্র ও জনগণ উভয়ের কল্যাণ, হ্যাঁ। কারণ কি? রাষ্ট্র ভূমির রকম, পরিমাণ ও মালিক নির্ধারণ করে, তার রাজস্ব, আয়কর এবং জমির রকম প্রকৃতির ভিত্তিতে রেজিস্ট্রি ফি নির্ধারণ করে। এই যে জরিপ করার পরে জমির ক্যাটাগরি নির্ণয় করে, ক্যাটাগরি ভিত্তিক জমির খাজনা বা রাজস্ব নির্ধারণ করে, এবং বিক্রি করতে গেলে রেজিস্ট্রি ফি, এটাও ক্যাটাগরি হিসেবে। নালের জমি মানে চাষাবাদের জমি, এটার এক এক ক্যাটাগরি, ভরার জমি এটার একটা ক্যাটাগরি, বাজার মার্কেট এটার আরেক ক্যাটাগরি। অর্থাৎ আহ, খাজনা এটা বেশি পরিশোধ করতে হয়, এটা রাষ্ট্রের লাভ, এই জন্য রাষ্ট্র নির্ণয় করে। দ্বিতীয়, জনগণও এটার জমির আয়তন জানতে পারে, অবস্থানটা কোথায় জানতে পারে, এবং মালিকানার যে এটা সে মালিক, এটার একটা কাগজ পায়, সেটা নকশা, ওই পর্চা বলে বা খতিয়ান বলে, ডকুমেন্টস পায়, এটা জনগণের লাভ। আর জরিপ, যেহেতু মালিকানা চেঞ্জ হয় জমির, এই জন্য 20-30 বছর পর পর নতুন নতুন জরিপ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কোনো জরিপের 30% যদি অমিল হয়, এরপরই পরবর্তী জরিপ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু হাত উঠে দেখান বা কমেন্ট করে বলেন। ঠিক আছে, হ্যাঁ, আর লাগবে না। তো এখন আমরা পরবর্তীতে চলে যাই, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস। যে জরিপ যে করা হয়েছে, এটার একটা ইতিহাস আছে না পিছন থেকে, এই ইতিহাসের দিকে আমরা যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাই সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজের প্রচলন ঘটান। তিনি কৃষিকাজ করেন। পরবর্তীতে কিছু লোক বনে জঙ্গলে বসবাস করতে শুরু করে এবং সংঘবদ্ধ সভ্য সমাজ থেকে ছিটকে পড়ে। কিন্তু যুগে যুগে মানুষ নবী রাসূলদের ছোঁয়া পেয়ে সভ্য সমাজে ফিরে আসে। তারা জীবিকার জন্য জমি চাষাবাদ করে ভূমিজ খাদ্য উৎপাদন করে। এভাবে যুগে যুগে মানুষ কৃষি কাজের দিকে মনোনিবেশ করে। তাই তারা কৃষি উপযোগী জায়গা হিসেবে নদীর তীরবর্তী উর্বর পলল ভূমি নির্বাচন করে নেয়। কৃষিকাজ করতে হবে কোথায় করতে হবে? যেখানে পানির ব্যবস্থা আছে, এই জন্য নদীর তীরবর্তী এলাকায় তারা কি করে? জায়গাগুলো নির্বাচন করে। যেমন মিশরের নীল নদের আশেপাশে তীরবর্তী অঞ্চল, চীনের ইয়াংসি কিয়াং হুয়াংহো নদী আছে এর আশেপাশে, ইরাকের দজলা ফোরাতের আশেপাশে, ভারতীয় উপমহাদেশে গঙ্গা আছে, সিন্ধু আছে,
এই নদীর অববাহিকায় আশেপাশে তারা বসতি গড়ে তোলে এবং সেই আশেপাশে চাষাবাদ করে। কিন্তু সমস্যা হলো সীমানা নিয়ে। কারণ এই জমিগুলো যখন নদীর তীরবর্তী, তখন বর্ষায় যখন পানিতে ডুবে যায়, বন্যায় পানিতে জমির আলগুলো তলিয়ে যায়, তখন আর সীমানা চিহ্নিত থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায়। তখন যখন আবার পানি শুকিয়ে যেত, তখন কি করতো, ওই যে জুলুমকারী যারা, জালেম যারা, সবল যারা, শক্তিশালী যারা, তারা দুর্বলদের উপর জুলুম করতো, তাদের জমি দখল করতো, বেশি আহ ভোগ করতো। এই জন্যই এটার প্রয়োজনেই খ্রিস্টপূর্ব 3000 অব্দে মিশরের নীল নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয়। এটা তো হলো পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশে আছি, আমাদের ভারতীয় উপমহাদেশের সংক্ষিপ্ত ইতিহাস কি? ভারত উপমহাদেশ সর্বপ্রথম বাদশাহ সিকান্দার শাহ 1357 থেকে 1389 ইংরেজি সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন। এরপরে পাঠান সম্রাট শের শাহ 1540 থেকে 1544 সনে আরেকটি জরিপ কার্য সমাধা করেন। এরপরে ব্রিটিশ আমলে আমাদের ব্রিটিশ শাসন যেটা, 1763 থেকে 1782 সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ, বিজ্ঞানী, বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন। এবারে 1793 সালে ইংরেজ বড় লাট লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তীয় প্রথা চালু করেন। 1846 থেকে 1871 সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস্ট জরিপ করা হয়। অর্থাৎ বিশাল একটা এলাকাকে বলে মহাল বা পরগনা, একটা বিভাগের চেয়েও বড়। এই মাপার পরে একটা এলাকা ভিত্তিক ভাগ করছে, এই জন্য ওই জরিপটা করেছে, এর নাম হলো থাকবাস্ট জরিপ। 1847 থেকে 1878 সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয়। 1859 সালে কৃষি উন্নয়নে র্যান্ড অ্যাক্ট পাশ করেন। 1875 সালে তৎকালীন পূর্ববঙ্গ, আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন, এবং 1855 সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট 1885 পাশ করা হয়। তো ধারাবাহিকভাবে এই ভারতীয় উপমহাদেশে এই জরিপ কার্যগুলো পরিচালিত হয়ে আসছে বিভিন্ন সময়। তবে এই এত জরিপ কার্য ব্রিটিশরা করেছে, ব্রিটিশের আগেও করেছে, এর মধ্যে আমাদের সমাজে, আমাদের দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত কি কি, সেগুলো হলো প্রসিদ্ধ জরিপ সমূহ, প্রসিদ্ধ জরিপ এবং স্বীকৃত জরিপ চারটি। সিএস 1 নম্বরে কি? সিএস। 2 নম্বরে এস এ। 3 নম্বরে আর এস। 4 নম্বরে বিএস বা বিআরএস। সবাই মুখস্থ করেন, আমি শুনবো। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। সিরিয়াল এটাই, হ্যাঁ। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস, এই সিরিয়ালে মুখস্থ করতে থাকেন, ঠিক আছে? এই নাম কিন্তু সবাই জানে, ঠিক না? গতকাল আমাদের এক ভাই, স্বপন হোসেন ভাই বলেছিলেন, মনে আছে কিনা, এই নামগুলো বা এই সম্পর্কে জানার কারণে সমাজে যারা বেশি শিক্ষিত না, তারা এই সমাজে গুরুত্ব পায়, মাপজোপ করার জন্য তারা তাদের ডাক পড়ে, তাদেরকে সবাই মূল্যায়ন করে, ঠিক না? অথচ এগুলোর চেয়ে আমরা বেশি জানবো, আমরা যদি কোর্সটা শেষ করি আমরা অনেক অনেক জানবো ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাস শেষেই আমরা শুধু শুধু নাম না, নামের সাথে আনুষঙ্গিক বিষয়, কেন নাম রাখা হইলো, পূর্ণ রূপ আমরা জানতে পারবো। তারা তো শুধু নাম জানে, আমরা নাম সহ এর আদ্যোপান্ত ইনশাল্লাহ আমরা জানবো। তো সবাই মুখস্থ করে ফেলেন, সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। সিরিয়াল ঠিক রেখে 10 বার করে পড়েন, তাহলে একদম মুখস্থ হয়ে যাবে টাটকা।
এবার পড়া বলতে চান, কে কে হাত উঠান। প্রথমে আছেন শোয়েব আহমদ। স্ক্রিনে একটা মেসেজ গেছে, আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কি বলবো এগুলা হ্যাঁ হ্যাঁ, নাম? স্বীকৃত জরিপ কয়টা ও কি কি? জি, চারটি। প্রসিদ্ধ জরিপ হচ্ছে চারটি: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। জি, মাশাআল্লাহ। মুস্তাসিম বিল্লাহ। আনমিউট করে বলেন। জি স্যার, প্রসিদ্ধ জরিপ হচ্ছে চারটি: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। জি, মাশাআল্লাহ। আল মুহিম, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। প্রসিদ্ধ যদি চারটি: ওয়ালাইকুম সালাম। সিএস এস এ, সিএস আর এস, সিএস সিএস এস এ, বিএস আর সিএস এস এ আর এস, বিএস বা বিআরএস। হ্যাঁ, সিরিয়াল ঠিক থাকতে হবে, হ্যাঁ, কারণ এই সিরিয়াল অনুযায়ী কার্যক্রম হয়েছে, এই জন্য সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। জি, সামনে আগেই বাকিদেরকে পরে জিজ্ঞাসা করব। এখন আমরা শিখব মানে পূর্ণ রূপ। সিএস এর পূর্ণ রূপ কি? সবাই তো, গ্রাম্য মাতব্বররা তো শুধু সিএস সিএস বলে, আসলে কি সিএস মানে কি, পূর্ণরূপ কি? সিএস এর পূর্ণরূপ হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে, সবাই উচ্চারণ করেন, ক্যাডাস্ট্রাল সার্ভে, অর্থাৎ কিস্তোয়ার জরিপ। কিস্তোয়ার মানে কি? কিস্ত, বন্টন, ভাগ 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 ভাগ, অর্থাৎ পুরা জমিগুলোকে ব্রিটিশ সরকার কি করছে, এক একটা এলাকাকে এক এক ভাগ করে এক একজনকে দিয়ে দিছে, জমিদারি প্রথা বলে যেটাকে, জমিদারি প্রথা। তো জমিদারকে দিয়ে দিছে, জমিদারে যারা প্রজা তাদেরকে দিত, প্রজারা চাষ করতো, জমিদারকে খাজনা দিত, জমিদার নিজেও খাইতো, সরকারকেও দিত। এটা ছিল এই সিএস, ক্যাডাস্ট্রাল সার্ভে, জমিদারি প্রথা। কিস্তোয়ার জরিপ অর্থ হলো কিস্তোয়ার জরিপ। এটা শুরু হয়েছে, কার্যকাল এটা মনে রাখতে হবে, আমাদের এগুলো সব পড়া মুখস্থ করতে হবে, হ্যাঁ। 1888 থেকে 1940 পর্যন্ত, 1888 থেকে 1940 পর্যন্ত মোট 53 বছর এর কার্যক্রম ছিল। কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে শেষ হয়। কক্সবাজার থেকে, রামু থেকে দিনাজপুরে গিয়ে কি হয়, কার্যক্রম শেষ হয়। যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করেই এই জরিপ কার্য সমাধা করা হয়েছে, তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তর জরিপ বলা হয়। এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস, ডিস্ট্রিক্ট সার্ভেও বলা হয়, অর্থাৎ সব জেলায় হয়েছে তো এই জন্য ডিস্ট্রিক্ট সার্ভেও বলা হয়। 1947 সালের দেশ বিভাগ ভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিএস জরিপ করা সম্ভব হয় নাই। যেহেতু এটা কার্যকাল 1888 থেকে 1940, অর্থাৎ দেশ ভাগের আগেই শেষ, এই জন্য দেশ ভাগের আগে হওয়ার কারণে সিলেট তখন আসামের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এই জন্য আমাদের বাংলাদেশে সিএস এর কাজ ওই সময় সিলেটে হয় নাই। এই জন্য আমরা এই সিএস সম্পর্কে আমরা জানতে পারলাম এই বিষয় তথ্যগুলো। ক্যাডাস্ট্রাল সার্ভে কার্যকাল 1888 থেকে 1940, কক্সবাজার জেলার রামু থেকে শুরু করে দিনাজপুরে গিয়ে শেষ হয়। যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করে কার্যক্রম সমাধা করা হয়েছে, তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলে। প্রতিটি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বলে।
সালের দেশভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয়নি। যারা হাত উঠাইছেন সবাই তো বলতে চান নাকি? মনিরুজ্জামান, আনমিউট করেন। জি, সিএস সম্পর্কে কি বুঝলেন বা কি জানলেন বলেন। সিএস এর মূল রূপ হলো ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা কার্যক্রম শুরু হয়েছিল কক্সবাজার থেকে নিয়ে দিনাজপুর পর্যন্ত। আর যেহেতু সেটা 1940 সাল পর্যন্ত সেটা কার্যক্রম ছিল, আর সিলেট এটা ছিল ভারত আসামের অন্তর্ভুক্ত, তাই সিলেট সিএস সার্ভের অন্তর্ভুক্ত হয়নি। জি, মাশাআল্লাহ। এরপরে আব্দুল মান্নান, আপনি বলেন আনমিউট করে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথমত জরিপ হলো প্রসিদ্ধ জরিপ 4টি: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। তারপরে সিএস এর ফুল মিনিং হলো ক্যাডাস্ট্রাল সার্ভে, এর শাব্দিক অর্থ হলো কিস্তোয়ার জরিপ। এটা 1888 থেকে 1940 সাল পর্যন্ত এক সাইকেল ছিল। এটা শুরু হয়েছিল কক্সবাজার, রামু থেকে দিনাজপুর পর্যন্ত। যেহেতু 1947 দেশভাগের আগেই এর কার্যক্রম শেষ, সেই হিসেবে 1947-এর পূর্বে সিলেট ছিল ভারতের আসামের অন্তর্ভুক্ত। সেই হিসেবে সিলেটের মধ্যে এস এ কার্যক্রম করা সম্ভব হয়নি। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। প্রপারের মুসাফির, পরপারের মুসাফির, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। প্রসিদ্ধ জরিপ হচ্ছে 4টি: সিএস, এসএ, আরএস, বিআরএস। এর মধ্যে আমরা সিএস এর বিস্তারিত জানলাম, সেটা হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা বাংলা হয় কেস্তোয়ার জরিপ। এই জরিপটা 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত চলমান ছিল। এটা বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু করে টানা 53 বছর অতিক্রম করে এটা দিনাজপুরে গিয়ে শেষ হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। পরবর্তীতে আমরা যাই এস এ। এস এ অর্থ হলো, ফুল মিনিং হলো স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট। স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, অর্থাৎ জমিদারি অধিগ্রহণ। সিএস তো ছিল জমিদারি প্রথা, জমিদারি গ্রহণ। আর এস এ হলো জমিদারি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950। জমিদার থেকে জমি নিয়ে প্রজাদেরকে বুঝাই দিছে, এটা হলো এস এ, জমিদারি প্রথা, হ্যাঁ। স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, সবাই মুখস্থ করে ফেলেন। স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। তার কার্যকাল 1956 থেকে 1963, কার্যকাল 1956 থেকে 1963 সালের মধ্যে সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয়। পাকিস্তান আমলে হওয়ায় এই জরিপকে পিএস, পাকিস্তান সার্ভেও বলা হয়। ওই সময়টা পাকিস্তান আমল ছিল আমাদের, হ্যাঁ, 71-এর আগে। এই জন্য পিএসও বলা হয় এস এ কে। এই জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি, তাই এর নকশা পাওয়া যায় না। অর্থাৎ সিএসএ তো সারা দেশে জমিতে জমিতে গিয়ে নকশা করা হয়েছে, কিন্তু এসএ তে সারা দেশে জমিতে জমিতে গিয়ে নকশা করা হয় নাই, কয়েকটা অঞ্চলে করা হয়েছে।
যেমন সিলেটে এসএ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। সিলেটে যেহেতু সিএস করা হয় না, এই জন্য সিএস এর আদলেই এসএ সময় সিলেটে করা হয়েছে। এই হলো এসএ সম্পর্কে আমাদের কিছু জানা। দুইজনকে জিজ্ঞাসা করব। মোবারক, আরো যদি কেউ চান হাত দিতে পারেন। আনমিউট করে বলেন। যে এসএ সম্পর্কে যেটা আমরা জানলাম যে এসএ এর মূল রূপ হলো স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্সি অ্যাক্ট টেনান্সি 1950। টেনান্সি, হ্যাঁ। টেনান্সি হুম। অর্থ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। 1956 থেকে 1963 সালের মধ্যে সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয়। পাকিস্তান আমলে এই জরিপকে পিএস বা পাকিস্তানি সার্ভেও বলা হয়ে থাকে। এই জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয় নাই, তাই এর নকশা পাওয়া যায় না। এসএ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। এতটুকু পর্যন্ত লিখছি। জি, মাশাআল্লাহ। এরপরে নূর হুসাইন। আনমিউট করতে হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। এস এ স্টেট অ্যাকুইজিশন, এটি এন্ড টেনান্সি অ্যাক্ট। অ্যান্ড টেনান্সি। টেনান্সি অ্যাক্ট 1950, হ্যাঁ। জমিদারি অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন, এটা কার্যকাল কত সাল থেকে কত সাল? এটি কার্যকর হচ্ছে 1956 থেকে 1963। হ্যাঁ। এটাকে কি বলা হয়, আরেক নাম কি? এস এর আরেক নাম কি? এস এর আরেকটি নাম হচ্ছে পিএস বা পাকিস্তানি সার্ভে। হ্যাঁ। আর কি জানেন বলেন। এটি অধিকাংশ জমিনে সরকার লেগে যেহেতু এই কাজটি করা হয়নি, তাই এখন এই জরিপটি অধিকাংশ পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, সামনে চলি আমরা। এরপরে হলো আরএস। আরএস মানে হলো কি? রিভিশনাল সার্ভে। আরএস মানে রিভিশনাল সার্ভে, অর্থ সংশোধনী জরিপ। আগের জরিপে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে সংশোধন করা হয়েছে আরএস এ। তবে সংশোধন করতে গিয়ে আরো বেশি ভুল হয়ে গেছে, এখানে সংশোধন যোগ্য। সিএস তো ব্রিটিশটা করে গেছে একুরেট, এখানে কোনো ভুলভ্রান্তি নাই। এটার আদলে বা এটার থেকে নিয়েই তো আরএস করা হয়েছে, এই জন্য এখানে করতে গিয়ে অনেক সময় আরো বেশি ভুল করেছে আরএস। তো সিএস আরএস কার্যকাল 1965 থেকে 85, 1965 থেকে 85 স্বাধীনের পরে, হ্যাঁ। সিএস এর ন্যায় আরএস এরও সরেজমিনে গিয়ে নকশা করা হয়। আরএস এরও কি সরেজমিনে গিয়ে নকশা করা হয়েছে, তাই আরএস এর ও নকশা রয়েছে। আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এতে আরএস এর মধ্যে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। সিএসএও আর আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা আছে। তাহলে এই হলো আরএস সম্পর্কে আমাদের কিছু জানা। দু একজনে বলবেন। ইব্রাহিম খলিল, হ্যাঁ। বা নতুন কে বলতে চান হাত উঠান। হ্যাঁ, ইব্রাহিম খলিল বলেন আপনি, আনমিউট করে।
স্ক্রিনে একটা মেসেজ গেছে, দেখেন। আচ্ছা, মাসুম বিন কেফায়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আরএস হচ্ছে যে এর পূর্ণরূপ হচ্ছে যে রিভিশনাল সার্ভে, যা সংশোধনীয় জরিপ। এর সময়কাল ছিল 1965 থেকে 1985 সাল পর্যন্ত, যা নকশা যার নকশা ক্ষেত্রেই গিয়ে করা হয়েছিল। আর এটা করতে গিয়ে আরো সংশোধন করতে গিয়ে আরো বিভিন্ন ধরনের পেচ লাগানো হয়েছে। আর এটা আনা এবং ঘন্টা হিসেবে করা হয়েছে। জি, মাশাআল্লাহ। এরপরে কে বলবে? এইচ এম সাইমন ইসলাম। বাইরে গেলে ব্যাংক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আরএস রিভিশনাল সার্ভে অর্থ সংশোধনী জরিপ 1965 থেকে 1985 সাল পর্যন্ত এর কার্যকর চালু ছিল। সিএস এর ন্যায় আরএসও সরজমিনে গিয়ে নকশা করা হয়। তাই আরএস এরও নকশা রয়েছে। এতে আনাগন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। জি, মাশাআল্লাহ। এবার আমরা দেখব বিএস বা বিআরএস। বিএস বা বিআরএস হলো বাংলাদেশ রিভিশনাল সার্ভে। বিএস মানে বাংলাদেশ সার্ভে, বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ। শুধু ঢাকাতে এর নাম ঢাকা সিটি জরিপ। 1985 সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান। এতে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়। অর্থাৎ আনাগোন্ডা পদ্ধতিতে সিএস আর এস এ আছে, আর বিএস বা বিআরএস এ আছে কি হাজার পদ্ধতিতে। 0.0000, এটাকে হাজার পদ্ধতি বলে, এখানে সংখ্যা থাকবে আর কি। এটাকে বলে কি হাজার পদ্ধতি। তো এই হলো আমাদের বিএস বা বিআরএস সম্পর্কে আমাদের জানাশোনা। তাহলে একজন বলবেন। ডক্টর জি.এম. ওয়াহিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। ওস্তাদ জি, জি, এটা তো মানে যা লেখা এটা দেখে বলা কোনো বিষয় না, কিন্তু আমি নিজের একটা থেকে বলার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, নিজের থেকে। জি আমি ওস্তাদ জি অন্য একটা বিষয়ে হাত তুলছিলাম, সেটা হচ্ছে আরএস জরিপটা হচ্ছে সংশোধনী জরিপ। তো আমার প্রশ্ন হলো যে সংশোধন কোন জরিপের সংশোধন এটা ওস্তাদ জি? সিএসএসএ। সিএস এবং এস এ দুটোর সংশোধনী এটা? হ্যাঁ, সিএস। এমনি আইনগতভাবে এস এর আর কি, কারণ সিএস এর পরে তো এস এ হয়েছে না। জি ওস্তাদ জি। এস এর পরে আর কি আর এস। ঠিক আছে ওস্তাদ জি। তাহলে এবার আমি বলি ওস্তাদ জি, হ্যাঁ, বিএস বা বিআরএস এর পূর্ণ রূপ হলো বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থ যেটাকে বলা হয় বাংলাদেশের সংশোধনী জরিপ। শুধু ঢাকাতে এর নাম হলো ঢাকা সিটি জরিপ। এর কার্যক্রম চালু ছিল 1985 সাল থেকে শুরু হয় এর কার্যক্রম। এটা এখনো চলমান রয়েছে আর কি। এতে মানে এই জরিপটাতে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়। যদিও এই যে এখানে আমি শুধু পড়ছি বটে যে হাজার পদ্ধতিতে অংশগ্রহণ নির্ধারণ করা হয়, এটা আসলে ভালো বুঝি না, জাস্ট লেখাটাই হুজুর বললাম। জি জি, এটা বুঝবেন। হ্যাঁ,
সব বুঝবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আশিকুর রহমান, আপনি বলেন। জি, বিআরএস তো বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ। এটা শুধু ঢাকাতে, এর নাম ঢাকা সিটি জরিপ। আর এটার কার্যক্রম শুরু হয়েছিল 1985 সাল থেকে শুরু হয়েছিল, আর এখন পর্যন্ত এর কার্যক্রম চালু আছে। আর ইয়াতে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা সিটি, ঢাকা কি জানি, ঢাকা এই জরিপকে ঢাকা কি বলে, ঢাকা সিটি জরিপ বলা হয়। জি জি, ঢাকা অঞ্চলে, হ্যাঁ, সিটি জরিপ বলা হয়। জি, তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম হলো নকশা হলো তিনটা, অর্থাৎ যেখানে যেখানে চারোটা কাজ সম্পন্ন হয়েছে, হ্যাঁ, বিএস বা বিআরএস কাজ সম্পন্ন হয়েছে। তো সব এলাকায় নকশা হবে তিনটা, কিন্তু পর্চা বা খতিয়ান হবে চারটা। কোনটায় নকশা করা হয় নাই বলেন তো, কমেন্ট করেন তো। নকশা নাই, হ্যাঁ, এস এর নকশা নাই, ঠিক আছে। সিএস এর নকশা আছে, এস এর নকশা নাই। আর এস এর নকশা আছে, আর বিএস বা বিআরএস এর নকশা আছে ওই জায়গায় যে জায়গায় কার্যক্রম সমাধা হয়েছে, শেষ হয়েছে। সব জায়গায় শেষ হয় নাই, সব জায়গায় করে নাই, সেখানে নাই। তো যেখানে বিএস বা বিআরএস নাই সেখানে নকশা দুইটা, সিএস আর এস, পর্চা তিনটা, সিএস এস এ আর এস। আর যেখানে সমাধা হয়েছে কার্যক্রম বিএস বা বিআরএস এর, সেখানে নকশা হবে তিনটা, সিএস আর এস বিএস বা বিআরএস। আর পর্চা চারটা, সিএস এস এ আর এস বিএস বা বিআরএস। চলো, এই ছিল আমাদের আজকের মূল ক্লাস, এই পর্যন্তই।